আমরা ইরান যে তেলের বিশ্বের ইউএস ইরানের উপর যে যুদ্ধ করেছে, যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের যে প্রভাব, ইরানের যে তেলের বাজার, সারা বিশ্বের মধ্যে যে তেলের বাজারের প্রভাব নিয়ে আমরা ফার্স্ট একটা ভিডিও আপলোড করেছি। আজকে সেকেন্ড ভিডিওটা আমি আপলোড করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে টুডে, আজ, এটা একটা অ্যাডভার্ব, সময় বোঝালে কিন্তু সেটা অ্যাডভার্ব। ইরান প্রডিউসেস, মেইন ভার্ব। একটা সেন্টেন্সকে যখন অ্যানালাইসিস করবেন, ফার্স্ট কিন্তু ওই সেন্টেন্সের মেইন ভার্বটা আইডেন্টিফাই করবেন। আপনি যদি মেইন ভার্বটা যদি আইডেন্টিফাই করতে পারেন, অটোমেটিকলি হচ্ছে যে আপনার সেন্টেন্সটা অ্যানালাইসিস করে কিন্তু খুব ইজি হয়ে যাবে, অর্থাৎ ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব। তাহলে ইরান এখানে সাবজেক্ট, এটা একটা প্রপার নাউন। নির্দিষ্ট নাম বোঝালে সেটাকে বলা হয় প্রপার নাউন। অ্যাবাউট মানে কাছাকাছি, এটা একটা প্রেপোজিশন। কোনো সংখ্যা কাছাকাছি ইন্ডিকেট করতে সচরাচর সেটা অ্যারাউন্ড মানে চারদিকে না, কাছাকাছি বোঝাবে। অ্যাবাউট বা অ্যারাউন্ড। 3.1 মিলিয়ন ব্যারেলস পার ডে। আজ কিন্তু প্রতিদিন কিন্তু সে প্রায় 3.1 মিলিয়ন ব্যারেলস কিন্তু প্রতিদিন তেল উৎপাদন করে। অ্যাকর্ডিং টু প্রেপোজিশনাল ফ্রেজ, অনুসারে। বা এটাকে আমরা কিন্তু ডিরেক্টলি প্রেপোজিশনাল ফ্রেজ না বলে কিন্তু এটাকে অ্যাডভার্বের মাধ্যমে এভাবে বলতে পারতাম, অ্যাকর্ডিংলি এভাবে বলা যেতে পারে যে অ্যাডজেক্টিভ এলোয়া যুক্ত করে অ্যাডভার্ব হয়েছে, কিন্তু এখন প্রেপোজিশনাল ফ্রেজ বলতে হবে, আর এটা অ্যাডভার্ব। অয়েল প্রডিউসিং কার্টেলস ওপেক। ওপেক হচ্ছে যে তেল উৎপাদনকারী যতগুলো রাষ্ট্র আছে সবগুলোর মিলিত একটা কিন্তু বিখ্যাত একটা সংগঠন, যারা তেলের দাম নির্ধারণ করে। আর এখানে কার্টেল মানে হচ্ছে যে মিত্র, গুচ্ছ, জোট। কার্টেল শব্দটা হচ্ছে যে জোট, অর্থাৎ ওপেকের যে সদস্য রাষ্ট্রগুলো আছে তাদের জোটের অনুসারে, তাদের এই কথা অনুসারে, ওপেকের কথা অনুসারে ইরান হচ্ছে যে কিন্তু প্রতিদিন 3.1 মিলিয়ন ব্যারেলস প্রডিউস করে। এটা ভার্বের সিঙ্গুলার ফর্ম। অফ হুইচ, যেটার, যেটার মানে কি ওই তেলটাকে ইন্ডিকেট করেছে, রিলেটিভ প্রোনাউন। এবং এটা অফের পরে থাকলে এটা প্রেপোজিশন, এতটুকু বললে এটা কিন্তু আবার রিলেটিভ প্রোনাউন হওয়া সত্ত্বেও কিন্তু আমরা জানি, আমি বলেছি রিলেটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ প্লাস হয়, কিন্তু এখানে একটা প্রেপোজিশন থাকাতে এতটুকু আন্ডারলাইন করলে কিন্তু এটাকে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বলা যাবে না, রিলেটিভ প্রোনাউন হওয়া সত্ত্বেও। এটাকে আমাকে বলতে হবে নাউন ক্লজ। কেন? এই ভিন্নতাটা কি, প্রেপোজিশনের পরে কিন্তু সর্বদা যেমন নাউন হয়, নাউন ফ্রেজ হয়, এবং নাউন ক্লজও হয়। হুইচ, যেটার, ইরান ইজ এ মেম্বার, যেটা হচ্ছে ইরান হচ্ছে ওপেকের একটা মেম্বার। তবে এটা হচ্ছে যে ওপেকের মেম্বার, এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট, এবং এটা হচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা সাবঅর্ডিনেট ক্লজ, আগেরটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ। সো এটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি যাতে একটু দৃশ্যমান হয় বেশি। এরপরে বলা হচ্ছে দিস রিমেইনস এ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। এটা যে বুঝায়, দিস রিমেইনস হচ্ছে এখানে মেইন ভার্ব, দিস হচ্ছে এখানে সাবজেক্ট, প্রোনাউন সাবজেক্ট, শুধু নাউন হয় না, প্রোনাউনও কিন্তু সাবজেক্ট হয়। দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দ্যাট, এগুলো দিস, দোস, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো। সিগনিফিক্যান্ট, যেটা উল্লেখযোগ্য, যেটা ইম্পর্টেন্ট, নেসেসারি, যেটা আমরা বলতে পারি ইম্পারেটিভ, পার্ট অ্যান্ড পার্সেল, যেটা খুব গুরুত্বপূর্ণ কিছুকে বোঝাতে সিগনিফিক্যান্ট ব্যবহার করে। অ্যামাউন্ট, এটা একটা উল্লেখযোগ্য একটা পরিমাণ। অ্যামাউন্ট শব্দটা আনকাউন্টেবল, আর এটার কাউন্টেবল নাম্বার হচ্ছে যে নাম্বার। কাউন্টেবল বোঝাতে হচ্ছে নাম্বার ব্যবহার করা হবে, আর আনকাউন্টেবল নাউন বোঝাতে অ্যামাউন্ট। এটা কেন অ্যামাউন্ট ব্যবহার করা হচ্ছে, যেমন তেল, অয়েল হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাই এখানে নাম্বার ইউজ না করে অ্যামাউন্ট ইউজ করেছে। এটা একটা উল্লেখযোগ্য পরিমাণ। তাহলে অ্যান্ড দ্য ইসলামিক রিপাবলিক, এই যে ইসলামিক প্রজাতন্ত্র, মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম একটি হচ্ছে যে প্রজাতন্ত্র রাষ্ট্র বলা হয়, কিন্তু এটা একনায়কতন্ত্র না, এই জন্য এটাকে রিপাবলিক বলে। তাহলে অ্যান্ড, এটা একটা মেইন ক্লজ। অ্যান্ড যেহেতু আছে, অ্যান্ডের পরেও আর একটা মেইন ক্লজ হবে, কারণ কোঅর্ডিনেটিং কনজাংশন সবসময় দুইটা মেইন ক্লজকে যুক্ত করে। ইজ এ বিলিভড, তারা বিশ্বাস করে। টু হোল্ড, ধরে রাখা। হোল মানে এখানে হচ্ছে দেখি ধরে রাখা, অর্জনটা, অ্যাচিভটা ধরে রাখা।
দ্য ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ক্রুড রিজার্ভস, এবং তারা বিশ্বাস করে যে তাদের বিশ্বাসটা হচ্ছে তারা এই যে ওয়ার্ল্ডের অপরিশোধিত তেলের মধ্য উৎপাদনের মধ্যে তারাই হচ্ছে দেখি তৃতীয় থাকবে। সিমেন্টিন, আমরা জানি সিমেন্টিন মানে হচ্ছে দেখি সিমেন্ট থেকে সিমেন্টিন, অর্থাৎ জোড়া লাগানো। সিমেন্ট মানে জোড়া লাগানো, যেটা শক্ত করে আটকিয়ে দেওয়া, যেটা সিমেন্টটা হচ্ছে আমরা ইট জোড়া লাগাতে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে ইউজ করি। তবে এখানে সিমেন্টিন শব্দটা হচ্ছে যে এটা একটা মানে বিশেষটা এটা একটা হাইফারবোল, এখানে হাইফারবোল অর্থে ইউজ করা হয়েছে, অর্থাৎ বিষয়টা হাইফারবোল বা এটাকে একটা মেটাফোর বলতে পারো, অন্য কিছুর সাথে তুলনা করে কথাটা বলেছে। সিমেন্টিং ইট স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, অর্থাৎ তাদের কৌশলগত গুরুত্বকে আরও শক্ত করতে সিমেন্টের সাথে তুলনা করে অন্য কিছু বোঝানো হয়েছে, যা একটা শক্ত কাঠামোকে, কথাটাকে একটু বাড়িয়ে বলেছে বিধে এই জন্য এটা আমি হাইফারবোল বলেছি। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স না, এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ কি বোঝায়, তাদের এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য পরিমাণ, এবং ইরান প্রজাতন্ত্রে বিশ্বাস করে তারা এই ধারাটা ধরে রাখবে, তৃতীয় ধারাটা, এবং যাতে তারা কৌশলগতভাবে কিন্তু তাদের গুরুত্ব ধরে রাখতে পারে। কিন্তু কারণ এই কথাটা এই কারণেই বলেছে, তেলের চাহিদা থাকলে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর ইকোনমি হচ্ছে তাদের তেলের উপরে, রিজার্ভসের উপরে। অন্য রাষ্ট্রগুলোর এত লোভ কেন, তাদের তেল চাহিদা, তাদের ইকোনমি হচ্ছে যেটা। আর একটা রাষ্ট্রের ইকোনমি তো হচ্ছে, ইকোনমি ছাড়া হচ্ছে তাদের স্ট্র্যাটেজি এটা কখনো কিন্তু গুরুত্ব হারাবে। এই জন্য তাদের তেলের উৎপাদনটা ধরে রাখা মানে অন্য রাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা সত্ত্বেও তারাকে কম দামে হলো অন্তত তেলটা বিক্রি করে কিন্তু বিশাল একটা রিজার্ভ তারা বাড়াইতে পারবে, এই জন্য কথাটা বলেছে। আচ্ছা, আর এখানে ইজ বিলিভ এটা মেইন ভার্ব না, বিলিভ এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ অর্থে ইউজ করা হয়েছে। এখানে মেইন ভার্ব হচ্ছে যে ইজ হচ্ছে এখানে হচ্ছে যেটা লিঙ্ক ইন ভার্বের পর অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে এখানে এটা। এরপরে বলা হচ্ছে এডিশনালি, অর্থাৎ ইরান যে কথাটা বলেছে কিছুক্ষণ আগে এটার সাথে আরও কথা যুক্ত করেছে, এটা কানেক্টরস। আমি একটা কথা বলেছি, নিউজ পেপার অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি আমার কোর্সে, আমি যে কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি প্রত্যেকটা কিছু আমি এইভাবে কিন্তু সিকোয়েন্টলি কিন্তু আলোচনা করব। কানেক্টরস খুবই গুরুত্বপূর্ণ। কানেক্টরসগুলো যদি আমরা করি, সেন্টেন্সটা উপরের সেন্টেন্স, যেমন এ সেন্টেন্সের সাথে এ সেন্টেন্সে কানেক্ট করতে এটার কিন্তু প্রয়োজন আছে, এগুলোকে বলা হয় কানেক্টরস। আমি প্রত্যেকটা আমার কোর্সের মধ্যে কিন্তু গ্রামারের প্রত্যেকটা সেগমেন্ট সহ, তারপরে কিন্তু নিউজ পেপার অ্যানালাইসিস সহ ইনক্লুডেড সহ সমন্বয় করে কোর্সটা করার চিন্তা করতেছি। আচ্ছা, যা হোক, এটাকে ইন এডিশনও বলা যেতে পারে, অতিরিক্ত কিছু বোঝাতে ইন এডিশন, অধিকন্তু। এটাকে আমি বলতে পারি বিসাইডসও বলতে পারি, এটাকে আমি বলতে পারি ফার্দার মোরও বলতে পারি, ফার্দার মোর। এটাকে আমি বলতে পারি মরোভারও বলতে পারি। আচ্ছা, এডিশনাল এখন অ্যাডভার্ব, যদি ইন এডিশন বলি তখন এটা অ্যাডভার্বেল ফ্রেজ হয়ে যাবে। ইরানস অয়েল ইন্ডাস্ট্রি, ইরানের যে তেলের যে শিল্পগুলি, ইন্ডাস্ট্রিগুলি, শিল্প কলকারখানাগুলি, ইজ মেইন ভার্ব ইজ, ইন ফার, অনেক দূরে। এখানে একটা কনফিউশন, যখন ফারের পরে যখন ইউ হবে, এ ফার মানে পশুর লোমকে বোঝায়, এটা ফার, অনেক দূরে। ভেটার শ্যাফ মানে এত দূরে তারা গঠন করেছে তাদের এই তেলের অপরিশোধিত তেলের ইন্ডাস্ট্রিগুলো, কিন্তু যাতে একটা ভালো কাঠামো হয়, কেউ যাতে এটার উপরে এগুলোর উপরে আঘাত করতে না পারে। দেন দ্যাট অফ ভ্যানেজুয়েলা, যেটা ভ্যানেজুয়েলার চাইতে, এখানে দ্যাট ক্যান ইউজ করা হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রির একটা রুলস। এখানে ভ্যানেজুয়েলার তেল, দ্যাট মানে হচ্ছে এখানে অয়েল ইন্ডাস্ট্রিকে কি করেছে, এখানে বলতে পারতো অয়েল ইন্ডাস্ট্রি অফ ভ্যানেজুয়েলা। আগের কোনো নাউন যদি তুলনার মাধ্যমে অন্য কোনো নাউনকে যদি রিপিট না করি তখন দ্যাট অফ ইউজ করতে হবে, নাউনটাকে রিপিটেশন দূর করার জন্য। এটা বিশেষ করে কম্পারেটিভ ডিগ্রির মধ্যে হয়, মাথায় রাখতে হবে, এটা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে হয়, কম্পারেটিভ ডিগ্রির মধ্যে। দ্যাট অফ ভ্যানেজুয়েলা অর্থাৎ ভ্যানেজুয়েলার চাইতে অনেক দূরে। অ্যানাদার কান্ট্রি, যেটা অন্য আরেকটি দেশ। হিটওয়েভ, যেটা বারবার আঘাত করা হয়, ক্ষতিগ্রস্ত করা হয়, আক্রমণ করা হয়, নিষেধাজ্ঞা দেওয়া হয়। বা ইয়ার্স, বছরের পর বছর। অফ ইউএস স্যাংশন, এই ইউএসের যেটা নিষেধাজ্ঞার কবলে পড়ে। তাহলে এখানে কি বলেছে,
বাক্যটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে এটা হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্স, এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব এবং এটা হচ্ছে যে সাবজেক্ট। এবার সেন্টেন্সটা কম্পারেটিভ ডিগ্রিতে লিখেছে। এই যে বেটার হচ্ছে যে গুডের কম্পারেটিভ ফর্ম, এবং কম্পারেটিভ ডিগ্রির মধ্যে এখানে সবসময় একটা দেন হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর একটা বিষয় মনে রাখতে হবে যে কম্পারেটিভ ডিগ্রি এক ধরনের কম্পারেটিভ ডিগ্রি এখানে কিন্তু থাকলে পরবর্তী এটা কিন্তু একটা ক্লজ মনে করতে হবে। এখানে একটা ফাইনাইট ভার্ব উজ্জ্ব আছে মনে করতে হবে, এবং এটা কম্পারেটিভ ডিগ্রি এটা হচ্ছে যে এই সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সও হয়। কেন সেটার আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমি যদি বলি হি ইজ বেটার, কম্পারেটিভ সেন্টেন্স বেটার দেন আই। কম্পারেটিভ সেন্টেন্স কেন কমপ্লেক্স সেন্টেন্স হয়? সে আমার চাইতে ভালো, অ্যাজ এবং দেনের পরে সবসময় কিন্তু সাবজেক্টিভ ফর্ম হয়। তাহলে হি ইজ বেটার দেন আই, সে আমার চাইতে ভালো, এখানে এটা একটা ক্লজ। এখন যে প্রমাণ করবেন এই দেনের পরে যে একটা ক্লজ আছে সেটার প্রমাণটা কি? দেনের পর অবশ্যই সাবজেক্টিভ প্রনাউন হয়, আয়ের অবজেক্টিভ প্রনাউন হচ্ছে যে মি। দেনের পরে মি হতো যদি দেন প্রেপোজিশন হতো, প্রেপোজিশনের পরে কিন্তু অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে সাবজেক্টিভ ফর্ম হওয়ার অর্থ কি? তাহলে বুঝে নিতে হবে এটা একটা সাবজেক্ট। তাহলে এখানে আরেকটা ক্লজ আছে, সাবজেক্ট কেন হয়েছে এখানে? তাহলে ফাইনাইট ভার্বটা কি? এই এম, এখানে ফাইনাইট ভার্ব উজ্জ্ব আছে, এই জন্য কম্পারেটিভ ডিগ্রি সর্বদা এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, আমি এখানে এটা হচ্ছে এই ভিডিওটার সেকেন্ড পার্টস। থার্ড ভিডিওটা হচ্ছে যে আমি নেক্সট ক্লাসে আপলোড করার চেষ্টা করব। আপনারা